দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বিদেশে যাবেন। দেখুন, চোখের চিকিৎসা এটা তার একটা লক্ষ্য, কিন্তু এটাই মূল লক্ষ্য কিনা সেটা কিন্তু বিচারপতিরাও সন্দেহ প্রকাশ করছেন। কারণ এর আগেই তৃণমূল কংগ্রেসের একজন যুব নেতা এবং পদাধিকারী তিনি কিন্তু ভারতবর্ষ ছেড়ে ভানুয়াতুতু দ্বীপে তিনি সেখানে বসতি গেড়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে ভারত থেকে নিয়ে চম্পট দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আপনারা জানেন কত টাকার মালিক, এবং ইডি সিবিআই তার পিছনে যেভাবে তদন্ত করেছেন, তার যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্স, সেখানে বিভিন্ন অ্যাকাউন্ট সিজ করা থেকে শুরু করে। যাই হোক, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানি দরকার, তার জন্য সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্ট সরাসরি আবার পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে। কিন্তু কিভাবে এই যে যাওয়াটা আটকে দিলেন, যে আইনজীবী একেবারে তথ্য তুলে ধরে কেন তার বিদেশে যাওয়া এই সময় ভীষণভাবে বিপজ্জনক সেটা তুলে ধরলেন, অসাধারণ সেই বিক্রম ব্যানার্জি। তার বক্তব্য এবিপি আনন্দের স্টুডিওতে যে ঘণ্টাখানেক সঙ্গে সুমন, সেই অনুষ্ঠানে সরাসরি তুলে ধরছি, শুনে নিন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণ দেখিয়ে বিদেশ যেতে চাইছেন এবং সেই আর্জি আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য খারিজ করে দিলেন। বোঝাই যাচ্ছে অভিষেক কতটা মরিয়া বিদেশ যেতে, যে এই মামলা যখন হাইকোর্টে শুনানি চলছিল তখন মামলার শুনানি নাকি দ্রুত হচ্ছে না, এই অভিযোগে অভিষেক সুপ্রিম কোর্টে পৌঁছে যান এবং আর্জি নেন যে সুপ্রিম কোর্টকে এই মামলা শুনতে হবে। সোমবার সুপ্রিম কোর্ট বিদেশ যাত্রার সেই মামলা আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল এবং আজ সেই মামলার রায় দিতে গিয়ে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন, কোর্ট আনকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টা মামলা বিচারাধীন। সেখানে যদি কাল নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলা হয় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবেন? তার সঙ্গে মাননীয় বিচারপতি যোগ করলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। অকাট্য যুক্তি সন্দেহ নেই, কিন্তু যে আইনজীবী অভিষেকের আর্জির বিরোধিতা করে আদালতে দাঁড়িয়েছিলেন সেই বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমার সঙ্গে। বিক্রমকে ধন্যবাদ, পায়ে চোট থাকা সত্ত্বেও প্রবল যন্ত্রণা উপেক্ষা করে এখানে আসার জন্য। বিক্রমের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে অভিষেক এই প্রথমবার বিদেশ যাচ্ছে এমনটা তো নয়, এমনকি এর আগে আদালতের অনুমতি নিয়ে তিনি বিদেশ গেছেন একাধিকবার এবং চিকিৎসার কথা বলেই বিদেশে গেছেন। কিন্তু এইবারে এমন কি হলো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি স্বয়ং এই আর্জি খারিজ করে দিলেন? না, আগেরবার যিনি যে বিদেশে গিয়েছিলেন সেটাকে একেবারে আদালতের অর্ডার বললে ঠিক জিনিসটা হবে না। কারণ তিনি যখন বিদেশের জন্য আবেদন করেছিলেন, কোর্টের তরফ থেকে যে ইনভেস্টিগেটিং এজেন্সি বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে সেটাকে অবজেকশন জানানো হয়নি। তিনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা নিয়ে তিনি যেতে পারেন, এবং সেই সময় তিনি কিন্তু অ্যাকিউজড বা কিছু ছিলেন না, তিনি তখন উইটনেস ছিলেন যে মামলাটা ছিল। এইটা ছিল ক্রাস, কারণ যখন সুপ্রিম কোর্টে মামলাটা গিয়েছিল ইনভেস্টিগেটিং এজেন্সি অপোজ করেনি, তিনি তখন অ্যাকিউজ ছিলেন না, তার নামে এতগুলো কেস ছিল না। এবং সুপ্রিম কোর্টে যখন আমাদের এসএল, এটা আমার সন্দেহ হয় এই জন্য, কারণ সুপ্রিম কোর্টে তিনি যখন এই মামলা দ্রুততার সাথে শুনানি করার জন্য তিনি বলেছিলেন, তখন সেই এসএলপিটার মধ্যে তিনি যে বিদেশ যাওয়ার পারমিশন পেয়েছেন কোর্টের থেকে তার মিডিয়া রিপোর্টটা ছিল, কিন্তু অর্ডারটা আমরা কিন্তু এসএলপির মধ্যে পাইনি। ওনার কাছে আছে কি, আজকে কোর্টের কাছে যখন আর্গুমেন্ট হয় তখন ওই আর্গুমেন্টের মধ্যে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে অর্ডারটা কিন্তু কোর্ট অর্ডার দিয়েছেন এরকম বিষয়টা না। ইনভেস্টিগেটিং এজেন্সির তৎকালীন যারা ভারত সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন তারা এই অবজেকশন দেননি, কারণ তিনি তখন উইটনেস ছিলেন সেই সংক্রান্ত মামলাতে। এখন যেটা দ্বিতীয় বিষয়, যেটা এইখানে আর্গুমেন্টের বিষয়ে উঠে এসেছিল, তিনি বিদেশ যাওয়ার ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে চাইছিলেন। এবার তিনি তার সপক্ষে কিছু ডকুমেন্টস কোর্টের কাছে দেখিয়েছিলেন। তার একটা মেডিকেল প্রেসক্রিপশন তিনি দেখিয়েছিলেন, যে প্রেসক্রিপশনটা ইস্যু হয়েছে 4 জুন 2026-এ। সেখানে একটা অদ্ভুতভাবে প্রথমত সেই প্রেসক্রিপশনটার উপরে মেডিকেল রেজিস্ট্রেশন নাম্বার, যিনি ডাক্তার তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই সেই প্রেসক্রিপশনটার মধ্যে। সব থেকে বড়, আমি দর্শকদের একটু দেখিয়ে নিই, আমার হাতেও রয়েছে, এইখানে নাম্বার থাকার কথা যেটা বিক্রম বলছে অনুপস্থিত, তো আমরা দেখতেই পাচ্ছি, এবং এখানে থাকাটা তুমি বলছো আইনত এটা মাস্ট, ওখানে না হোক মানে কোনো পেশেন্টে যে আইনত মাস্ট, মানে এখানে যেটা আপনার মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল প্রফেশনাল কন্ডাক্ট এথিক্স রেগুলেশন 2002 যেটা আছে, সেখানে 1.5
4 একদম স্পেসিফিক বলা আছে যে এভরি ফিজিশিয়ান শ্যাল ডিসপ্লে দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যাকর্ডেড টু হিম বাই আ স্টেট মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ইন হিজ ক্লিনিক অ্যান্ড ইন অল হিজ প্রেসক্রিপশনস। এটা একদম স্পেসিফিক বলা আছে। এইটা ছাড়া কোনো মেডিকেল প্রেসক্রিপশন ভারতবর্ষের গ্রাহ্যই হবে না, গ্রাহ্যই হবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং অদ্ভুতভাবে এই প্রেসক্রিপশনটার মধ্যে আরও একটা জিনিস আছে, সেইখানে আমি জানি না কোনো ডাক্তারবাবুরা এরকম ধরনের প্রেসক্রাইব করেন কি না, অ্যান্ড দিস মে বি ডান অ্যাট আ টার্সিয়ারি কেয়ার হসপিটাল, সেটা আমি মানলাম, হোয়ার দ্য পেশেন্ট ওয়াজ প্রিভিয়াসলি ট্রিটেড। এরকম রেকমেন্ডেশন হয় বলে তো অন্তত আমার জানা নেই। আর ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু একদম ম্যান্ডেটারি। কোনো ডাক্তার কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট করে একদম মেডিকেলের যে প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট রেগুলেশন 2002 সেই অনুযায়ী একদম পুরোপুরি এটা ম্যান্ডেটারি, এটা ছাড়া হয় না। তো তারপরেও বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এটা বললেন যে ঠিক আছে, তাকে এসএসকেএম হসপিটালে মেডিকেল বোর্ডের কাছে তিনি যান। যদি এসএসকেএমের মেডিকেল বোর্ড সেটা ওপাইন করে যে না, তার ট্রিটমেন্ট যেটা তিনি করাবেন সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে কোথাও হয় না, সেটা বিদেশে হয়, তাহলে তো ডেফিনেটলি কোর্ট সেটা কনসিডার করতেন, কিন্তু সেটাতে তিনি রাজি হলেন না। তার অ্যাডভোকেট এটা বললেন অনলাইনে যে অন ইনস্ট্রাকশন অফ দ্য ক্লায়েন্ট, যেটা অ্যাডভোকেটরা সাধারণত বলে থাকেন, এবং খুবই পারদর্শী অ্যাডভোকেট যে 3 জন ছিলেন, তারা বললেন যে না, আমরা সেটা কোনোভাবে ক্লায়েন্টের কনসেন্ট নেই, তাই জন্য অন ইনস্ট্রাকশন আমরা এটা করব না, এটা বললেন। তার পরবর্তীকালে দেখা গেল যে ওনার বিরুদ্ধে কোর্টের অর্ডারে উঠে এসেছে 15খানা এখনও অবধি পেন্ডিং কেস জানা যাচ্ছে। তো ইনফ্যাক্ট হাইকোর্টেও 4-5টা কেস পেন্ডিং আছে, কখন তাকে কোন সময়তে লাগবে, প্লাস কোর্টেও অনেক সময় লাগে, অনেক সময় চার্জের সময় লাগে, ট্রায়ালের সময় লাগে, অনেক ক্ষেত্রেই কোর্টে লাগে। তো এই সব অবস্থাকে তিনি বিচার বিবেচনা করে তার আজকে আর্জিটা খারিজ করে দিয়েছে। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় আমি বুঝতে পারছি না, তিনিও বা বারবার যে ট্রিটমেন্টটা ভারতবর্ষে হয় তিনি বিদেশে যেতে চাইছেন কী কারণে? রাজনৈতিক দেখুন অনেক ইস্যু থাকতে পারে, আমি রাজনৈতিকের তরফ থেকে কিছু বলছি না, কিন্তু বিদেশ যাওয়ার তার কারণটা কি ট্রিটমেন্টের জন্য, এটা কিন্তু আদালতের কাছে কোনোভাবেই খোলসা হয়নি, বা তিনি তার কাগজপত্র বা ডকুমেন্টস দিয়ে কোনোভাবেই কিন্তু আজকে আদালতে সেটাকে এস্টাবলিশ করতে পারেননি যে তার বিদেশ যাওয়ার আদতে কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। সেই জন্যই আজকে আদালত এটাকে সবাইকে শুনানি করে, অনেকক্ষণ শুনানি হয়েছে, তারপরে এটাকে খারিজ করে দিয়েছে। ধন্যবাদ বিক্রম। দেখুন, মূল প্রশ্নটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চিকিৎসার অজুহাতে বিদেশে পালিয়ে যেতে চাইছেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজই বলেছেন এক্স্যাক্টলি এই আশঙ্কাটা, কোট আনকোট স্বাস্থ্যমন্ত্রী বলছেন কোর্ট বুঝে গেছে অভিষেক পালাতে চাইছিল, লক্ষণ রেখা টেনে দিয়েছে আদালত। দেখুন, এই প্রশ্নটাকে শাসকের রটনা বলে কালীঘাট তৃণমূল উড়িয়েই দিতে পারত, কিন্তু সেই সরল হিসেবটাকে সম্পূর্ণ গোলমাল করে দিল দুটো ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টরে আসি। কয়েকদিন আগেও যাকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছিল নতুন করে মুখপাত্র করা হলো, সেই মদন মিত্র আজ এবিপি আনন্দের ক্যামেরার সামনে একাধিক বিস্ফোরক দাবি করেছেন। মদন মিত্র বলছেন রাজ্য সরকারের তরফে যাতে অভিষেকের বিদেশ যাত্রার মামলায় কোর্টে আপত্তি তোলা না হয়, তাই বিজেপির সঙ্গে কথা বলার জন্য মদন মিত্র এবং কুণাল ঘোষকে বলেছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তার পরের দিন মদন মিত্র এবং কুণাল ঘোষকে অভিষেক নাকি বলেন কোট আনকোট শুভেন্দুর সঙ্গে কথা বলে জানিও কি হলো। ভাবুন, এই কথা সত্যি হলে অভিষেক তার প্রস্তাবের ফলো আপও করেছেন, এবং কার সঙ্গে কথা বলার প্রস্তাব দিচ্ছেন অভিষেক? অ্যাকর্ডিং টু মদন মিত্র, স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাবুন, আমি অনুষ্ঠানের এই